নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন স্বাদের খুব চমৎকার ছোট গল্প। যারা গল্প শুনছেন তারা জানেন আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প মানেই একটি নতুন ধরনের কাহিনী। আজকের গল্পটিও আর ব্যতিক্রম নয়। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প তিলে তিলে তিলোত্তমা। আজব শহরের আজব বাহার। ঘড়ি ধরে সন্ধ্যা 6টায় খোলে, 9টায় বন্ধ হয়। আশেপাশে প্রায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত যাদের দোকান খোলা তারাও এখন এদিক মানে যেয়ে থাকে আর বড় বড় নিঃশ্বাস ছাড়ে। প্রাসাদোপম এই অট্টালিকায় অনেক ব্যবসায়ী অনেক রকমের ব্যবসা ফেঁদেছে, কিন্তু বিউটি হাউসের 3 ঘন্টা ওদের 30 ঘন্টা। সব রাস্তা রোমের দিকে, কিন্তু এখন সব আগন্তুক বিউটি হাউসের দিকে। সঙ্গিনী 3 ঘন্টায় সিনেমায় কাটানো যায়। লাভার্স পার্কের আবছা আলোয় নিরিবিলিতে বসে 3 মিনিটে 3 ঘন্টার অবসানও হতে পারে। হাত ধরাধরি করে শিথিল চরণে মার্কেট প্লেসে শোকেস দেখেও ঘন্টা 3 উতরে দেওয়া যায়। কিন্তু এখানকার এই 3 ঘন্টার স্রোত একেবারে অন্য খাতে বইছে। এই 3 ঘন্টায় মনোবৈচিত্র্যের নিখুঁত নকশা আঁকতে পারে এমন লিপি বণিক জন্মায়নি বোধ হয়। রূপচর্চার জীবন্ত মিছিল বিধাতার মার হার মেনেছে বিউটি হাউসের মার প্যাচের কাছে। খোদার উপর খোদকারী নমুনা দেখাচ্ছে বিউটি হাউস। বিউটি হাউস মুশকিল আসান। নারী পুরুষের বিচ্ছিন্ন সমাগম। সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে কেউ বড় একটা আসে না এখানে। অন্যের চোখে নিজেকে অভিরাম করে তোলার তাগিদে কোঅপারেশন অচল। প্রকাণ্ড হল, সাদা আলোয় মেঝেতে পুরো কার্পেটে রোঁয়া পর্যন্ত দেখা যায়। একদিকে সারি সারি শোকেসে রং বেরঙের প্রসাধন সামগ্রী সাজানো। এসবের উপযোগিতা আর ব্যবহার বুঝিয়ে দেবার জন্য আছে এক্সপার্ট সেলসম্যান। অন্যদিকে ছোট ছোট চেম্বার, হাতে কলমে কলা কৌশল শেখানোর মহড়া চলেছে সেখানে। বয়সের ভারে কোঁচকানো চামড়ায় যৌবনের জৌলুস আনা যেতে পারে, কালোর চেকনায় ছোটানো যেতে পারে সাদা চুলে। তোবড়ানো গাল ভরাট দেখাবার উপকরণ পেতে হলে এখানেই আসতে হবে। এখানে আসতে হবে প্লাস্টার পালিশে বাঁকা চোরা বিকৃত দাঁতে কুন্দদন্তে শোভা আনার কৌশলটি জানতে। পটল চেরা চোখ বা কোকড়ানো চুল চাই তো এসো বিউটি হাউসে। আর রং কালো ওতেই স্পেশালাইজ করেছে বিউটি হাউস। শুধু এখানকার উপকরণ আর 15 দিনের ট্রেনিং। এরপরে মুখের উপর সার্চ লাইট ফেললেও প্রসাধন যদিও বা ধরা পড়ে, আসল রংটি ধরা যাবে না। শোনা যায় এই বিদ্যে শেখানোর জন্য প্যারিস থেকে ট্রেনার ধরে এনেছে দোকানের মালিক ভাটনগর। নিরুৎসুক জনের খটকা লাগতেই পারে। যে দেশে কালো রঙের সমস্যা নেই সে দেশে অমন এক্সপার্ট গজায় কি করে? কিন্তু নিরুৎসুক জনকে নিয়ে কারবার নয় বিউটি হাউসের। চটপটে ছটপটে ভাটনগর হাসছে, গল্প করছে, তদবির তদারক করছে। নতুন খদ্দের দেখলেই বিলিতি কায়দায় মাথা নুইয়ে অভিবাদন জানায়, সাদরে নিয়ে গিয়ে বসায় নিজের নিরিবিলি বসবার জায়গাটিতে। গভীর সহানুভূতিতে সমস্যা শোনে আর মাথা নাড়ে। সম্ভাব্য সমাধান বাতলে দিয়ে আশ্বস্ত করে। তারপরে সঙ্গে সঙ্গে টেবিলের গায়ে লাগানো বোতাম টেপে প্যাক করে একটা শব্দ হয়। বেয়ারা দৌড়ে আসে। সাবকো অথবা মেম সাবকো এসি নাম্বার কামরা দিখাও। পুরনো বা চেনা জানা খদ্দেরের সঙ্গে তার হাসি খুশি ভরা অন্তরঙ্গতায় ব্যবসায়ী দূরত্ব নেই একটুও।
কোনো ভদ্রলোকের কাঁধে ঝাঁকুনি দিয়ে সোচ্চাসে বলছে, গ্রোয়িং ওয়ান্ডারফুলি ইয়ং স্যার। উত্তর 30 কোনো মহিলাকে সবিনয় অভিবাদনে স্তুতি জানাচ্ছে, ইউ লুক হার্ডলি 20 ম্যাডাম। যার রূপ আছে সেও আসে, যতটুকু আছে তার থেকে একটু বেশি থাকতে আপত্তি কি? আর যার রূপ নেই তার তো কথাই নেই। কিন্তু সবাই যে এখানে এসে একেবারে রূপ চয়নে বসে যায় বা তেমনই কোনো সমস্যা নিয়ে হাজির হয় এমন নয়। সাধারণ প্রসাধন সম্ভারও হরদম বিক্রি হচ্ছে, যা আজকাল ঘরে ঘরে লাগে। সেসব কেনার ছুতোয় কৌতূহল মেটাতে আসে অনেকেই। কিন্তু আরো একটি আকর্ষণ আছে বিউটি হাউসের, স্বপ্না বোস। দীপশিখা যেমন পতঙ্গ টানে, তেমনি ওরও অমোঘ একটা আকর্ষণ আছে। পিছনের দরজা দিয়ে গটগট করে ঢোকে যখন, মনে হয় এত বড় হলটা ঝলমলিয়ে হেসে উঠল। বিউটি হাউসের প্রধানা আপ্যায়িকা স্বপ্না বোস। কিন্তু অন্তরঙ্গ সকলেরই বিশ্বাস, শুধু কর্মচারিণী নয়, ব্যবসায়ের কলকাঠিও এই মহিলাই আগলে বসে আছে। আর ধারণা, স্বপ্না বোস ছাড়া ভাটনগরের জীবন জোয়ারেও চড়চড় করে ভাঁটা নেমে আসবে। অনেকের ইঙ্গিত আরো স্পষ্ট। বোস পদবিটা এখনো রেখেছে ব্যবসায়ের আবহাওয়ায় রোমান্স ছড়াবার জন্য, নইলে তো ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য, মেয়েদের সঙ্গে পর্যন্ত ভারী সহজ একটা হৃদ্যতা ওর, যা হবার কথা নয়। তারা আসে রূপচয়ন করতে। এ নারী রূপেরই জীবন্ত উৎস। ঈর্ষা হবারই কথা, কিন্তু হয় না। বরং সলা পরামর্শ নিতে, উপদেশ নির্দেশ নিতে ওরই কাছে মন খুলে দেয় তারা, বা ওর দিকে চেয়ে চাপার নিঃশ্বাসও পড়ে দু একটা। কিন্তু জাদু জানে স্বপ্না বোস। হেসে জড়িয়ে ধরে কানে কানে কথা বলে নিরিবিলি চেম্বারে টেনে নিয়ে গিয়ে মনের কথা শুনে আর মনের কথা শুনিয়ে বৈষম্যের অনুভূতিটুকু পর্যন্ত ধুয়ে মুছে দেয়। পুরুষদের সঙ্গে অবশ্য স্বপ্না বোসের রীতিনীতি ভিন্ন। এদের মধ্যে সমস্যা নিয়ে যারা আসে তারা আর যাই হোক ওর কাছে আসে না, তারা সোজা যায় ভাটনগরের কাছে, নয়তো বা অন্য কোনো পুরুষ সহকারীর কাছে। কিন্তু স্বপ্না বোসের সঙ্গ অভিলাষী আগন্তুকের সংখ্যাও কম নয়। 12 মাস 30 দিনের প্রসাধন সামগ্রী হয়তো কিনতে আসে তারা। একের জায়গায় 3 গোছিয়ে দেয় স্বপ্না বোস। কৃত্রিম বিপন্ন ভাবটি ফুটিয়ে তুলে তারা হয়তো বলে, বারে এত কি হবে, নিয়ে যান না, বউ খুশি হবে। বউ খুশি না হোক, আর কেউ যে খুশি হবে সেটা জেনেই ওরা খুশি। কাউকে বা স্বপ্না বোস ছদ্ম কোপে ঝাঁঝিয়ে ওঠে, বারে আপনারা না নিলে আমাদের দোকান চলে কি করে। ওদের দোকানকে সচল রাখতে গিয়ে নিজে অচল হচ্ছে কিনা সেটা তখনকার মতো অন্তত অনেকেরই মনে থাকে না। বাড়ি গাড়িওয়ালা সুপরিচিতদের ছদ্মত্রাস জড়িত অন্তরঙ্গতার সুরও বৈচিত্র্যহীন নয়। বারে এলেই এক কাঁড়ি জিনিস নিতে হবে, আর কি মানে আছে, গরিব মানুষ অত টাকা পাবো কোথায়। স্বপ্না বোস কখনো এক ঝলক হেসে ফস করে জবাব দেয়, তবে দোকানে আসেন কেন। কখনো বা তেমনি ছদ্ম গাম্ভীর্যে বলে, সত্যি কথাই তো, টাকার এত টানাটানি আপনার। আচ্ছা বেশ, নিয়ে যান জিনিসগুলো, আমি নাম লিখে রাখবো কোনো। সানন্দে হার মেনে জিনিস নেয় তারা। হলের এক প্রান্তে ভিজিটারদের জন্য দামি সোফা সেট, কোচ পাতা। অন্তরঙ্গ জনদের নিয়ে সেখানে দিব্যি আড্ডা জমে যায়। প্রায় চা আসে, সিগারেট আসে। ভাটনগরে সেদিকে একটুও কার্পণ্য নেই। সপ্রগল্প আড্ডার মাঝে স্বপ্না বোস
এক এক সময় সকলকে সচেতন করে দেয়। দেখেছেন, মেচারি ভাটনগর ড্যাব ড্যাব করে দেখছে, দেখুন। আপনাদের ব্যাপার দেখে হার্ট ফেল না করে বসে। জোড়া জোড়া চোখ ছোটে অদূরেই মালিকের দিকে। দু হাত তুলে ভাটনগর একটা হতাশার ভাব দেখায়। কখনো বা স্বপ্নাবশের দিকে চেয়ে মৃদু হাসে, আবেশ জড়ানো হাসি। আর এদিক থেকে নীরব প্রত্যুত্তরটাও বোধ করি সকলেরই চোখে পড়ে। বুকের ভিতরটা খচখচ করে ওঠে অনেকেরই। কিন্তু ভাটনগরের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনা সম্ভব নয় কোনো মতেই। এও এতদিনে সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। ও বাঙালি ভাটনগরের ভাগ্য দেখে তারা ঈর্ষা করাও ছেড়ে দিয়েছে। এখন সেটা সরস হাস্য কৌতুকের ব্যাপার। স্বপ্নাবশ শত্রুমুখের রসালাপের ছোট্ট বোড়েটা এগিয়ে দেন যেন। চাকরিটা আমার আপনারাই খাবেন দেখছি। হাঁ হাঁ করে ওঠেন তারা। নিশ্চয়ই খাবো, আলবাত খাবো। কবে খাবো বলুন? ভাটনগর সত্যি যদি তার চাকরি খেয়ে এদের খাওয়াবার ব্যবস্থা করে দেয়, বিউটি হাউস দুদিনেই তাহলে মরুভূমি হয়ে যাবে। এও বোঝে খাওয়া তাদের একদিন জুটবেই। তবে ভাটনগরের গৃহস্বামিনী হলেও শুধু ঘরের বউ হয়ে থেকে স্বপ্নাবশ ব্যবসা মাটি করবে না, এটুকুই ভরসা। অবকাশকালে ভাটনগরও সহাস্য বদনে এদের হালকা ফুর্তিতে যোগ দেয়। বিভিন্ন পেশার লোক আছে স্থাবক দলের গুঞ্জন সভায়। ভাটনগর ডাক্তারকে লক্ষ্য করে বলে, একবার স্টেথোস্কোপটা লাগান দেখি। কখনো বা নব্য ব্যারিস্টারের উদ্দেশ্যে বলে, আপনি রেডি থাকুন স্যার, ওর এগেনস্টে হয়তো শিগগিরই কেস ঠুকতে হবে। ওর মানে স্বপ্নাবশের। কখনো বা অসহায় মুখে প্রফেসর নামাখ্যাত লোকটিরই স্মরণ নেয়। কিসের প্রফেসর, কোথাকার প্রফেসর জানে না বোধ হয় কেউই। তবু বলে, আপনার কাছ থেকে আমি দর্শন পড়বো প্রফেসর, এ জীবনে আর কি সুখ। হাসাহাসি পড়ে যায়। স্বপ্নাবশের পাশের জায়গাটা আপনিই খালি হয়ে যায়। জায়গাটা কে যে ছেড়ে দিল ভালো করে খেয়াল না করেই ওর গা ঘেঁষে বসে পড়ে ভাটনগর। স্বপ্নাবশ তাকায় আর চোখে। সে কটাক্ষ বানে ভাটনগর কতটা বিদ্ধ হয় বলা শক্ত, কিন্তু আর যারা বসে তাদের দৃষ্টিপথে সে কটাক্ষ একেবারে মর্মে গিয়ে কাটাছেঁড়া করতে থাকে। হাসি, বিদ্যুৎ, প্রেম, এ তিনের একখানি ঝকঝকে ছুরি যেন। চোখের দুকোণে একটু লালিমা, চোখের তারায় তড়িৎ ঝলক, আর চোখের গভীরে কাজল দিঘির নিবিড়তা। আখির কোণের ওই লালিমা অবশ্য তারা যখন তখনই দেখে আর পাগল হয়। কিন্তু এই তিনের ট্রায়ও সবসময় বড় চোখে পড়ে না। আর এই দৃষ্টি মাধুর্য দর্শন থেকে হয়তো সকলেই এরা মনে মনে উপলব্ধি করেছিল, ভাটনগরের কাছ থেকে স্বপ্নাবশকে ছাড়িয়ে আনার চেষ্টা স্বপ্নের মতোই ব্যর্থ হবে। কারণ মানুষটা তার এই বিচিত্র আত্মসমর্পণের ভিতর দিয়েই এই নারীর প্রসন্নতার শতকরা সবটুকুই দখল করে বসে আছে। তবু কিন্তু চেষ্টার কসুর হয়নি। চায়ের নেমন্তন্ন, সিনেমার আমন্ত্রণ, পিকনিক পার্টির আহ্বান, এমনকি অনেক কিছুরই সাদর এবং সাগ্রহ আকুতি সলজ্জ বিব্রত মুখে একের পর এক প্রত্যাখ্যান করেছে স্বপ্নাবশ। খুব যে একটা জোরালো কারণ দেখাতে পেরেছে এমন নয়, পারেনি বলেই বিব্রত হয়েছে, লজ্জিত হয়েছে আরো বেশি। নিরুপায় হয়ে রূপরসিকের দল যুগ্ম আহ্বান জানিয়েছে ওদের। ভাটনগর খুশিতে ডগমগ, পারলে তখনই আমন্ত্রণ রক্ষা করতে ছোটে। হাঁকডাক করে স্বপ্নাবশকে ডেকে সুসংবাদ জানায়। জবাবে আবার সেই কটাক্ষ বান। রুকুটি করে স্বপ্নাবশ শেষে এমন কিছু একটা রোজোর দেখায় যাতে করে আমন্ত্রণকারীদের সামনে ভাটনগরের সকল উৎসাহে যেন ঠান্ডা জল পড়ে একপ্রস্থ। বলে,
অমুক দিনের অমুক জায়গার অ্যাপয়েন্টমেন্টটা ভুলে বসে আছো এরই মধ্যে? বলে, মারে মিস্টার অ্যান্ড মিসেস অ্যাডবানিকে কি কথা দিলে সেদিন? বলে, সেদিন আমাকে নিয়ে যাবে কোথায় বলে নাকে খত দিয়েছিলে না? অথবা কিছু না বলেই একেবারে হতাশার দৃষ্টিতে শুধুই চেয়ে থাকে, যার অর্থ এমন লোককে নিয়ে তো আর পারি নে। ভাটনগরের তাতেই পূর্ব কোনো প্রতিশ্রুতি বা তেমনই কিছু একটা মনে পড়ে যায়। মাথা চুলকে বিব্রত মুখে মাপ চায় আমন্ত্রণকারীদের কাছে। এই বছরে সকলেই সখেদে উপলব্ধি করেছে বিউটি হাউসের এই 3 ঘন্টা ছাড়া স্বপ্নাবশের মনের আঙিনায় আর পলকের ঠাঁই হবে না কারো। কিন্তু স্বপ্নাবশ জাদু জানে, এই 3 ঘন্টার সপ্রগল্প সান্নিধ্য প্রাচুর্যের মোহ ভক্তজনেরা কাটিয়ে উঠতে পারে না শেষ পর্যন্ত, পারতে চায়ও না। কিন্তু এরপরে কোথায় থাকে স্বপ্নাবশ? কোন জগতে তার গতিবিধি? তার অবকাশকালের কতটা দখল করে আছে ভাটনগর? এসব প্রচ্ছন্ন জিজ্ঞাসার জবাব মেলেনি কিছু। মিলেছে এক টুকরো হাসি, 1 লাইন কাব্য, কিংবা একটু কিছু হেঁয়ালি। শেষ পর্যন্ত ভাটনগরের ভাগ্যের উপর ফোঁস ফোঁস নিঃশ্বাস ছেড়ে কৌতূহলে ক্ষান্ত দিয়েছে সকলেই। বিউটি হাউসের আর এক বিপরীত আকর্ষণ ভূতনাথ বাবু। ভূতের যিনি নাথ তিনি আর যাই হন, নিজে ভূত নন, কিন্তু এই ভূতনাথের নামের সার্থকতা 16 কলাই পূর্ণ। হলের একটা কোণের দিকে ছোট্ট একটা টেবিল পেতে বসে এক মনে একের পর এক ক্যাশ মেমো কেটে চলেন। টাকা লেনদেনের জন্য আলাদা ক্যাশ কাউন্টার আছে। যে যাই কিনুক, সেলসম্যান অথবা সেলস গার্লকে মাল নিয়ে আগে ওর টেবিলে ফেলতে হবে। এই 3 ঘন্টায় মুখ তোলবার অবকাশ থাকে না বেচারির। তবুও এর মধ্যেই ওকে নিয়ে প্রায়ই একটু আধটু হাস্য কৌতুকের প্রহসন ঘটে যায়। মানুষটার চেহারার মধ্যে যেন বেপরোয়া কারুকার্য চালিয়ে গেছেন বিধাতা। গায়ের রং আবলুস কাটকেও হার মানায়। ছোট ছোট চোখ দুটোয় এতটুকু জীবনের সাড়া নেই, একেবারে নিরাসক্ত নিষ্প্রাণ। নাকটা হঠাৎ যেন সামনের দিকটায় তুবড়ে গেছে। পুরো ঠোঁট, প্রকাণ্ড মাথা, আর মাথা বোঝাই অবিন্যস্ত কোঁকড়ানো চুল। গায়ের রঙে চুলের রং মিশে গেছে। চোখ ধাঁধানো বিউটি হাউসের ঝকমকানি একাই যেন ব্যালেন্স করেছে ভূতনাথ। ভাটনগরের অসজ্ঞানের তারিফ করে খদ্দের বন্ধুরা। সেলসম্যান সেলস গার্লেরা একতরফাই হাসি তামাশা করে ভূতনাথের সঙ্গে। একতরফা কারণ ভূতনাথ কোনো কথারই জবাব দেয় না। মুখ তুলে মোড়া চোখে তাকায় একবার, মাথা নিচু করে আবার মেমো কাটায় মন দেয়। তবে ওর সঙ্গে স্বপ্নাবশের অন্তরঙ্গতাটুকু সব থেকে বেশি উপভোগ্য। এ অন্তরঙ্গতাও একতরফাই, অর্থাৎ স্বপ্নাবশের তরফ থেকেই। ভূতনাথকে নিয়ে কেউ কিছু বললেই সে প্রতিবাদ জানায় তৎক্ষণাৎ। বলে, রাহু ছাড়া চাঁদ মানায় না, ভূতনাথ ছাড়াও বিউটি হাউস মানায় না। মেমো লেখাতে গিয়ে হালকা চা পড়লে তার মাথার ওই ঝাঁকড়া চুলের মুঠি ধরে 2-1 বার ঝাঁকুনি দেওয়াটাও প্রায় অভ্যাসেই দাঁড়িয়ে গেছে ওর। কোনো রসিক ভক্ত ঠাট্টা করে, কেউ যেন রাহুর সঙ্গে চাঁদের মিতালি। মুচকি হেসে স্বপ্নাবশ জবাব দেয়, একমাত্র রাহু ছাড়া চাঁদের কাছে আর ঠাঁই কার? মাঝে মাঝে আরো বেশ খানিকটা গড়ায়। এখানকার সর্বজন জ্ঞাত একটা বড় তামাশার কথা হলো যে ভূতনাথ বাবু নাকি স্বপ্নাবশের প্রেমে পড়েছে। কার মাথায় যে প্রথমেই রসিকতাটুকু এসেছিল সে আর কারোর মনে নেই, কিন্তু কথাটা থেকে গেছে। কালোর সঙ্গে আলো মেশে না বলেই হয়তো এ ধরনের রসিকতা জমে ভালো। ভাটনগরও সানন্দে যোগ দেয় এসব হাসি ঠাট্টায়। স্বপ্নাবশ হয়তো বলে, ওকে মিথ্যে দোষ দেওয়া কেন, আমি বরং ওর প্রেমে পড়ে গেছি। শোনা মাত্র
ভাটনগরকে সচেতন করে দিতে চায় কেউ। বলে, সাবধান ভাটনগরজি, ওই ভূত বাবাজি কিন্তু শেষ পর্যন্ত একদিন আপনার ঘাড় থেকে। মনোমতো কথাটা হাতড়ে পায় না। স্বপ্নাবোস আলতো করে জুড়ে দেয়, পেতনি ছাড়াবে। সমস্বরে সকলে হেসে ওঠে। ভাটনগর একবার সস্নেহে দৃষ্টি নিক্ষেপ করে দূরে কর্মরত মূর্তিটির দিকে। বলে, ভূতনাথ ইজ এ জুয়েল, আ ব্ল্যাক জুয়েল। রত্নের প্রতি আর লোভ না থাকে কার? কোন মেয়েরই বা? তবু মুখে যে যত হাসি তামাশাই করুক, একমাত্র ভাটনগর ছাড়া স্বপ্নাবোসকে যখন তখন তরল হাসে ওই ভূতনাথের গায়ে, পিঠে হাত বুলোতে দেখে, বা ঝাঁকড়া চুলের গোছায় বেপরোয়া চাঁপাকলি আঙুল চালাতে দেখে বুকের ভিতরটা চড়চড় করে ওঠে অনেকেরই। রাত 9টা বেজে গেছে। বিউটি হাউসের গেট বন্ধ। কর্মচারী বা কর্মচারীরা বিদায় নিয়েছে। কোমর উঁচু ঝকঝকে কাঠঘেরা গণ্ডির মধ্যে মালিকের নির্দিষ্ট গদিয়াটা আসনে বসে গভীর মনোযোগে হিসেব দেখছে ভাটনগর। হলের অন্য প্রান্তে নিজের জায়গায় বসে সেদিনের বিক্রির মেমো উল্টাচ্ছে ভূতনাথ। মাঝে মাঝে এক আধবার চোখ যাচ্ছে তার বিপরীত কোণের দিকে, যেখানে ক্রেতা অভ্যাগতদের জন্য শৌখিন সোফা সেটটি পাতা। কৌচের উপর দেহ এলিয়ে দিয়েছে স্বপ্নাবোস। শুধু এখন নয়, কাজের মধ্যেও আজ একাধিকবার নিবিষ্ট চিত্ততায় ছেদ পড়েছে ভূতনাথ বাবুর। ওই নারী মুখের হাস্যলাসের মাত্রাটা আজ বেড়েছিল, একটু একটু করে বেড়েই যাচ্ছে যেন। ছোট ছোট ঘরে নিরিবিলি সান্নিধ্যে আজ দুবার দুটো লোকের সঙ্গে গল্প করে কাটিয়েছে বেশ খানিক্ষণ ধরে। তাও লক্ষ্য করেছে, মেমো লেখা ছেড়ে ভূতনাথ মুখ তোলে না বড় একটা, কিন্তু চোখ এড়ায় না কিছুই। ভূতনাথ বাবু সব দেখে। কৌচের উপর স্থানুর মতো বসে আছে স্বপ্নাবোস, শ্রান্ত ক্লান্ত, প্রায় নির্জীব যেন। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। কান্নার মতো একটা বিষাদের তরল স্রোত বইছে সর্বাঙ্গে। ভাবছে, কিছু ভাববে না, ভাবলেই তো ভাবনার বিভীষিকা বাড়ে। ভাবছেও না কিছু, তবুও দুর্বোধ্য বোঝার মতো কি যেন বুকে চেপে আছে। অদ্ভুত নীরবতা বিউটি হাউসে। সবগুলো আলোই জ্বলছে তেমনি ঝকঝক করছে শোকেসের দ্রব্য সম্ভার। কোথাও টুঁ শব্দটিও নেই, শুধু 3 কোণে 3টি প্রাণী। সামনে দরজা বন্ধ, পিছনের পথ দিয়ে বেরোয় তারা। প্রাসাদ সৌধের পিছন দিকেও একাধিক নির্গমনের ব্যবস্থা আছে। সেদিক দিয়ে বেরুলে বাড়ির মধ্যেই 10 দিকে 10 পথ। ঠং করে ঘড়িতে একটা শব্দ হলো, 9:30 বাজলো। কৌচ ছেড়ে উঠে দাঁড়ালো স্বপ্নাবোস। অলস মন্থর গতিতে পায়ে পায়ে এগিয়ে এলো ভূতনাথ বাবুর কাছে। মুখ না তুলেই ভূতনাথ বলল, বসো। হয়নি তোমার? হয়েছে। মেমো বইয়ের উপর পেপারওয়েট চাপা দিয়ে চোখে চোখ রাখলো তার। তেমনি মরা চোখ, ভাবলেশীন নির্বিকার। সে চোখে এতটুকু আগ্রহ নেই। সামনে চেয়ারে বসে পড়ল স্বপ্নাবোস। বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি দেখছো? কিছু না। খুব ক্লান্ত? 1 ঘন্টা পার হয়ে গেছে। না, ভালো লাগছে না কিছু। লাগবে না তো? কেন? কণ্ঠস্বরে তিক্ততা প্রকাশ পায় আবার। ভূতনাথ শান্ত কণ্ঠে বলল, এখন শুধু ভালো লাগছে না, আর কিছুদিন বাদে তিলে তিলে জ্বলতে হবে। জেনে শুনে নিজে দুঃখ সৃষ্টি করলে দুঃখের শেষ কোথায়? থামো থামো। অস্ফুট কণ্ঠে প্রায় গর্জে ওঠে স্বপ্নাবোস।
চাপা কর্কশরে বলে ওঠে, খুব সাহস দেখিছে। হ্যালো, ডোন্ট ফাইট মাই ডিয়ার। শশব ব্যস্তে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল দুজনেই। মেঝেতে পুরো কার্পেট পাতা, পায়ের শব্দ শোনা যায় না। ভাটনগর কখন যে এসেছে দুজনের কেউই খেয়াল করেনি। সিট ডাউন প্লিজ। বসল দুজনেই। এক মুহূর্ত ভেবে নিয়ে ভাটনগর একটা শূন্য চেয়ারে এক পা তুলে দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে ডাকল, স্বপ্না। ইয়েস স্যার। তোমাকে কিছু বলবার আছে। ইয়েস স্যার। ভাটনগর তীক্ষ্ণ চোখে তাকে নিরীক্ষণ করলো আবার একটু। ইউ সিম টু ফরগেট ইয়োরসেলফ। অপরকে ভোলানো আর নিজেকে ভোলা কিন্তু এক কথা নয়। ডোন্ট রিসিভ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন and invite travels. Understand? শুষ্ক কণ্ঠে স্বপ্নাবশ জবাব দিল, ইয়েস স্যার। মেমোলিখা ছেড়ে ভূতনাথ মুখ তুলে তাকালো। গুড নাইট। পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাটনগর, আর হিংস্র সাপদের মতো জ্বলে উঠেছে স্বপ্নাবশের দুই চোখ। সে অদৃশ্য হবার পরেও সেই দিকে চেয়ে নিঃশব্দে আগুন ছড়ালো আরো খানিকক্ষণ। পরে মাথা রাখল ভূতনাথের টেবিলের উপরেই। চেয়ার ছেড়ে ভূতনাথ উঠে দাঁড়ালো। একদিকের কাঁচের আলমারি খুলে একটা আরকের শিশি বার করলো। জপারে করে সাদা জলের মতো আরক তুলে নিল কয়েক ফোঁটা। কাছে এসে বলল, মুঠো, রাত হয়েছে, এরপরে তো আরো কতক্ষণ লাগবে ঠিক নেই। স্বপ্নাবশ মাথা তুলল, কিছুটা সংযত, কিছুটা শান্ত। নিজেই দুহাতের আঙুলে করে একটা চোখের উপর নিচ টেনে ধরে আলোর দিকে মুখ ফেরালো। ভূতনাথ ড্রপ ফেলল চোখে, একে একে দুই চোখেই। নীরবে উঠে গেল স্বপ্নাবশ। এক কোণের আড়াল থেকে একটা পেট মোটা ভারী চামড়ার ব্যাগ হাতে তুলে নিয়ে পাশের দরজা দিয়ে নিষ্ক্রান্ত হয়ে গেল। ভূতনাথ বসে আছে, নীরব, নিস্পন্দ, যেন ঘুমিয়ে আছে। কোনো তাড়া নেই, কোনো চাঞ্চল্য নেই। সময় কেটে যাচ্ছে। অনেকক্ষণ বাদে ওই ব্যাগ হাতে নিয়েই আবার দেখা দিল যে নারী। তাকে চিনবে না বিউটি হাউসের অতি পরিচিত কোনো খদ্দেরও। ঘড়ির দিকে তাকালো ভূতনাথ। 1 ঘন্টা পার হয়ে গেছে। সবারই কথা, রোজ ঘন্টা 3 লাগে যে প্রসাধন সম্পূর্ণ হতে, সেটা তুলতে কম করে 1 ঘন্টা তো লাগবেই। এমনিতেই ওঠে না। ওই হাত ব্যাগে আছে নানান রকম রাসায়নিক নির্যাস। সেটা যথাস্থানে রেখে ভূতনাথের মুখোমুখি বসলো আবার স্বপ্না। সদ্য স্নাতা, 8 পৌরে বেশবাস, সর্বাঙ্গের চাপা হলুদ পেলবতা ধুয়ে মুছে গেছে। শ্যামাঙ্গী, কুৎসিত, চোখের ড্রপে নেত্রকোণের সেই মন মাতানো লালিমার আভা কেটে গেছে। দাঁতের নিখুঁত প্লাস্টার পালিশও উঠেছে। নিশ্চিহ্ন হয়েছে অধরকোণের কামনা জাগানো তিলটুকুও। অবসন্ন বিষাক্লিষ্ট 2 চোখ মেলে স্বপ্নাবশ তাকালো ভূতনাথের দিকে। ভূতনাথ তাকেই দেখছিল। তার সেই মরা চোখের দৃষ্টি যেন বদলে যাচ্ছে একটু একটু করে। নিষ্পৃহতার আবরণটুকুও সরে যাচ্ছে। কোমলতার আভাস আসছে যেন। চেয়েই আছে ভূতনাথ। ভারী সহজ লাগছে তার বিধাতার গড়া ওই নারী মূর্তিকে। কুৎসিতের মধ্যেও কোথায় যেন সুন্দরের সন্ধান পেয়েছে সে। শেষ হলো আজকের গল্প। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প তিলে তিলে তিলোত্তমা। কেমন লাগলো আজকের গল্পটি
কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আশুতোষ মুখোপাধ্যায়ের আরো অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। আপনারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে গল্পগুলি শুনে নিতে পারেন যদি না শোনা হয়ে থাকে। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটি মতামত আমার কাছে অনেক ভালো লাগা, অনেক উৎসাহ। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।